মুষলধার বৃষ্টিতে যেন ভাসছে রাজধানী, দুর্যোগের কবলে লাখ লাখ মানুষ। নগর জুড়ে জলাবদ্ধতার সঙ্গে অসহনীয় যানজট। বাসা থেকে 3 ঘন্টা আগে বের হই, তারপরে টাইম মতো স্কুলে এসে পৌঁছাইতে পারি। গাড়িতে করে যেতে পারছি না, হেঁটেও যেতে পারছি না। রাস্তার এই পার থেকে ওই পারে যাওয়া যায় না, এত পানি হয়েছে। এত ভাঙ্গা যে গাড়ি চলে না নৌকাতে আসি কিছুই বোঝা যায় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জোয়ারের পানিতে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি, ঋণের কিস্তি নিয়ে বগুড়া সারিয়াকান্দির বানভাসী মানুষ দিশেহারা। নির্বাচন কমিশনের জন্য আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ মত বিশ্লেষকদের, সংলাপে বিচক্ষণতা ও দৃঢ়তার পরিচয় দেওয়ার পরামর্শ। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার দায়ে 3 জনের ফাঁসি, প্রধান আসামি খালাস, রাষ্ট্রপক্ষের ক্ষোভ। বেসরকারি খাতে 16.3% ঋণ প্রবৃদ্ধি ধরে অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা, সঞ্চয়পত্রে সুদের হার কমানোর সুপারিশ। এবং সাধারণ ক্ষমার সুযোগে সৌদি থেকে দেশে ফিরছেন 50,000 প্রবাসী। আটকা পড়েছেন অনেকে, সহায়তা চেয়েছেন সরকারে। একদিকে মুষলধার বৃষ্টি, অন্যদিকে রাস্তার বেহাল দশায় ভয়াবহ জলাবদ্ধতা। প্রাকৃতিক এই দুর্যোগে রাস্তায় অসহনীয় যানজট। গন্তব্যের পথে রওনা দিয়ে রাস্তাতে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। যারা যানবাহন থেকে পায়ে হেঁটে রওনা হন তারাও পড়েন বিপদে, কারণ হেঁটে যাওয়াও ছিল দুঃসাধ্য। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ভোগ এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। পানিতে ভাসছে রাজধানী। গত কয়েকদিনের টানা বর্ষণ যতই দীর্ঘ হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। বৃষ্টি বিলাস দূরে থাক, রাজধানীবাসীর কাছে এখন আতঙ্কের নাম ঘর থেকে বের হওয়া। মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার অলিগলি থেকে শুরু করে মূল সড়কগুলো। কালো পিচের জায়গা দখল করেছে ঘোলা পানি। তার বুক চিরেই এগোতে হচ্ছে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষগুলোকে। শুধু অলিগলি নয়, রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে যাত্রীদের। পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বাসায় প্রকাশ করা যাবে না, এরকম দুর্ভোগ হয়েছে। পানি নামার কোনো নিষ্কাশন ব্যবস্থা নেই। বাসা থেকে বের হওয়ার পরেই দেখি হাঁটু জল। রামপুরার এই রাস্তাটা পুরোটাই হচ্ছে গর্তে ভরা। রাস্তার বেহাল দশা, রামপুরা রাস্তা দিয়ে তো আসাই যায় না। 3 ঘন্টা 4 ঘন্টা লাগে আমাদের এই শান্তিনগর এসে পৌঁছাইতে। এত ভাঙ্গা যে গাড়ি চলে না নৌকাতে আসি কিছুই বোঝা যায় না। বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী সহ সাধারণ মানুষ। তার উপর সিএনজি অটোরিকশা কিংবা রিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে এই দুর্ভোগ বেড়েছে বহুগুণে। আর অলিগলিতে খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনা। সামনে গর্ত আছে, গর্তের ভিতরে তারা আসতে গেলে বাস আসতে গেলে পানি লেগে গাড়িটা বন্ধ হয়ে গেছে। রাস্তার চতুর্দিকে যে পরিমাণ পানি, একটা ভয়াবহ অবস্থা। আপনি গাড়িতে করে যেতে পারছি না, হেঁটেও যেতে পারছি না। এই এলাকার জলাবদ্ধতার প্রবলেমটা শুধু আজকে একদিন দুদিন, আজকে অনেক দিন পর্যন্ত এই প্রবলেমটা আমরা সাফার করতেছি। অ্যাভেলেবেল গাড়ি পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা রাস্তা থেকে থাকতে হচ্ছে। বাসা থেকে 3 ঘন্টা আগে বের হই, তারপরে টাইম মতো স্কুলে এসে পৌঁছাইতে পারি। এমনকি টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সচিবালয়েও। দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। জলাবদ্ধতা আর রাস্তা সংস্কারে সিটি কর্পোরেশনকে আরো উদ্যোগী হয়ে এই ভোগান্তি সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। যানজট এবং জলজটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানী কাকরাইল এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন এবং সচিবালয়ে আছেন ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, ফয়সাল, খুবই ব্যস্ততম একটি মোড় কাকরাইল, এবং আমরা সেই মোড়ে এখন দাঁড়িয়ে রয়েছি হাঁটুখানিক পানির মধ্যে। আপনাকে জানিয়ে রাখি যে এখান থেকে এই কাকরাইল মোড় থেকে গুলিস্তান বা বিজয়নগর বা পল্টনের দিকে যেতে যে রাস্তাগুলো রয়েছে আমরা দেখেছি সেই প্রত্যেকটি রাস্তায় কিন্তু পানির তলে ডুবে আছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু তারপরও সকাল থেকে যে বৃষ্টি হয়েছে
সেই বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতা কিন্তু এখনো রয়েছে, অর্থাৎ পানি বিন্দুমাত্র নেমে যায়নি রাস্তাগুলো থেকে। এবং আমরা যেমনটা দেখেছি কাকরাইল মোড়ে এসে যে শুধু রাস্তায় নয়, পানি এত উচ্চতায় উঠেছে যে ফুটপাত পর্যন্ত ডুবে গিয়ে ফুটপাতের পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানের ভেতরেও পানি ঢুকে পড়েছে। তো এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে অনেকে দোকান খোলেননি আজকে, যারা খুলেছেন তারা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে আসলে তাদের বা এই বৃষ্টির কারণে তাদের ব্যবসায় কিছুটা ভাটা দেখা দিয়েছে। এবং আমরা কথা বলেছিলাম যে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা যাচ্ছেন আজকে বা যাদের পরীক্ষা রয়েছে, যাদের যেতেই হবে, এমন অনেকের সঙ্গে তারা বলছেন যে আসলে যে জায়গায় যাওয়া যায় 20 মিনিটে সে জায়গায় আজকে 2 ঘন্টাতেও পৌঁছানো সম্ভব হচ্ছে না। একে তো জলের জটলা, তারপরে এই জলের জটলার কারণে কিন্তু রাস্তায় ব্যাপক মাত্রার যানজট সৃষ্টি হয়েছে এবং এই যানজটের কারণে কিন্তু গাড়িগুলো খুবই ধীর গতিতে চলছে এবং এক একটা সিগন্যালে আধা ঘন্টার উপরে পর্যন্ত তাদের অপেক্ষা করতে হচ্ছে, যে কারণে আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোটা আসলে মুশকিল হয়ে পড়ছে। দর্শক, এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে কাকরাইল মোড় থেকে পল্টনের দিকে যেতে যে রাস্তাটি সেটি, এবং সেটিও আসলে পানিতে ডুবে রয়েছে। আর আমরা দেখেছি যে এই জলাবদ্ধতার মধ্যে যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোর ভেতরে কিন্তু প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর বলা যায় যে আমরা 2-1টা গাড়ি বিকল হতে দেখেছি, হয়তো ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না অথবা গাড়ি কোনো দুর্ঘটনায় পড়ে সেখান থেকে আর গাড়িটাকে উদ্ধার করা যাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে জলাবদ্ধতা থেকে মুক্তি কিভাবে মিলবে সেই বিষয়ে আসলে আমরা নাগরিকদের পরামর্শ গ্রহণ করেছি। তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে প্রত্যেক বছরই কিন্তু এরকম জলাবদ্ধতায় নাকাল হন রাজধানীবাসী, তাই কর্তৃপক্ষের আসলে আশু পদক্ষেপ, এমন কোনো পদক্ষেপ নেওয়া হোক যার কারণে এই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলে রাজধানীবাসীর। তো আমার কাছে ছিল এতটুকুই। এখন আমরা চলে যাব সচিবালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস লিপি। মামুন, আমি অবস্থান করছি সচিবালয়ের ক্যাবিনেট ডিভিশনের সামনে এবং এখানে কিন্তু সকাল থেকে যে রাজধানীতে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আপনি জানেন যে 3 দিন ব্যাপী যে জেলা প্রশাসকদের সম্মেলন, সেই সম্মেলন কিন্তু এই সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই কারণে সারা দেশের যে জেলা প্রশাসকরা এসেছেন কিংবা সচিবালয়ে যারা নিয়মিত কর্মকর্তা কর্মচারী তাদেরকে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এবং এই জেলা প্রশাসক সম্মেলনে কিন্তু আজকে বেশ কয়েকজন মন্ত্রীর সাথে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী এসেছিলেন সচিবালয়ে এবং তাদের প্রত্যেকেই এই জলাবদ্ধতার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে মূল যে ভবন 1, 6 থেকে শুরু করে 3, 4 নাম্বার যে ভবনগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ যেসব মন্ত্রণালয় অবস্থিত এইসব ভবনে, সেই ভবনের সামনে কিন্তু প্রায় হাঁটু সমান পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি 2 ঘন্টা 3 ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছেন যে সচিবালয়ের ভেতরে যে পানি জমেছে তা নিষ্কাশন, এবং এখনো পর্যন্ত কিন্তু তারা পানি নিষ্কাশনের কাজ করছেন এবং এই যে সচিবালয়ে সাধারণত যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বৃষ্টিতে কিছুটা পানি জমে সচিবালয়ে যেসব নিচু অঞ্চলগুলো আছে, কিন্তু বেশ কয়েক বছর পর কিন্তু আজই সচিবালয়ে এই ধরনের পানি তারা দেখেছেন এবং বিশেষ করে যে 3 দোলন যে সম্মেলন, সেই সম্মেলন চলার কারণে কিন্তু এখানে আজকে কর্মকর্তা কর্মচারী কিংবা সারা দেশ থেকে যে জেলা প্রশাসকরা এসেছেন উপস্থিতি বেশ বেশি ছিল বলে তাদেরকে সেই ভোগান্তিটা অনেক বেশি এবং এই ক্ষেত্রে সচিবালয়ে যে দায়িত্বশীল কর্মকর্তারা আছেন তারা বলছেন যে বৃষ্টি থেমে যাওয়ার পর এবং পাশাপাশি ফায়ার সার্ভিস যে পানি নিষ্কাশনের কাজ করছে সেই পানি নিষ্কাশনের কাজ তারা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে বৃষ্টি যদি থেমে যাওয়ার কারণে হয়তো কিছুক্ষণের মধ্যে পানি হয়তো নেমে যাবে। এবং আপনি দেখছেন যে যেসব কর্মকর্তারা কর্মচারীরা এসেছেন তারা কিন্তু যে ভবনগুলো আছে সেই ভবনগুলো থেকে বের হতে তাদেরকে বেশ দুর্ভোগে পড়েছেন এবং মন্ত্রীরাও কিন্তু বেশ কষ্ট করে তারা কিন্তু যে বৈঠক আছে সেই বৈঠকে যোগ দিয়েছেন। তো আশা করা যাচ্ছে বৃষ্টি যদি না হয় হয়তো এই পানি ঘণ্টাখানিকের মধ্যে নেমে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে সচিবালয়ে সর্বশেষ তথ্য। ফয়সাল। দর্শক, টানা বৃষ্টিতে রাজধানীতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার খবর নিয়ে রাজধানীর সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। তারও আগে রাজধানীর কাকরাইল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এবার জানাবো দেশের বন্যা পরিস্থিতির খবর। ফেনী নদীর জোয়ারের পানিতে ফেনী সোনাগাজী উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফেসে গেছে পুকুরের মাছ ও ফসলি জমি।
তলিয়ে গেছে বসতঘর। জোয়ারের পানি থেকে রক্ষায় ফেনী নদীর তীরে আউটার বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বিষয়টি মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী নদীর পানি জোয়ারের অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় গত দুদিন ধরে বেড়িবাঁধের বাইরের বিশাল চরাঞ্চলে ঢুকে পড়ে। জোয়ারের মাত্রা বৃদ্ধি পেয়ে আস্থা বেড়িবাঁধের ভিতরে প্রবেশ করতে থাকে। এতে করে বাঁধের বাইরের চরদরবেশ, চরচান্দিয়া ও সোনাগাজী ইউনিয়নের 10টিরও বেশি গ্রাম প্লাবিত হয়। ফলে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় সে সকল গ্রামের লক্ষাধিক মানুষকে। খেতে খামারের ফসল আদি সব নষ্ট হইয়া যাইতেছে। পুকুরের মাছ, পালা, গাছ, গরু গোটা নিয়ে অনেক কষ্ট করতেছি আমরা। জোয়ার উঠে মানুষ আপনার রাস্তার উপরে যায় থাকে, সাইক্লিং সেন্টারের ভিতরে থাকে, এইভাবে কতকাল কাটাইবো? অনেক ঘর বাড়ি এগুলা পানি উঠে গেছে, এখন থাকা খাবার অনেক অসুবিধা হয়ে গেছে। তাদের দাবি নতুন করে আউটারে বেড়িবাঁধ নির্মাণ করে এই দুর্ভোগ থেকে তাদের একটি স্থায়ী সমাধান করা হোক। দরিদ্র মানুষগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে করে ওনারা একটি আউটার বেড়িবাঁধ নির্মাণ করে এখানে স্থায়ী একটা সমস্যার সমাধান করে দেন। ফেনী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন তাদের কাছে ত্রাণের যথেষ্ট মজুদ রয়েছে। সার্বক্ষণিক মনিটরিংয়ে আছি। জনগণের যে ধরনের সহযোগিতার প্রয়োজন হয় প্রশাসন সবসময় প্রস্তুত আছে সব ধরনের সহযোগিতা করার জন্য। ফেনীর সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীতে 60-এর দশকে দেওয়া বেড়িবাঁধের বাইরে 4টি ইউনিয়নে জেগে ওঠে হাজার হাজার হেক্টর ফসলি জমি, যেখানে বসবাস গড়ে ওঠে লক্ষাধিক লোকের। এ সকল বসবাসকারীদের দাবি আউটারে বেড়িবাঁধ নির্মাণ করে তাদের এ সকল সমস্যার স্থায়ী সমাধান করা হোক। সোনাগাজীর চরচান্দিয়া থেকে আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ছোট ফেনী নদীর পানি বেড়ে দাগনভূঞা উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, গ্রামীণ সড়ক ও আমনের বীজতলা। ভেসে গেছে শত শত পুকুর ও খামারের মাছ। উপড়ে গেছে গাছপালা। এতে চরম বিপাকে পড়েছেন এসব গ্রামের কয়েক হাজার পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। দুর্গতদের অভিযোগ, ত্রাণ সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বানভাসীদের সহায়তার জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। পানিগুলো এখানে আটকা পড়ছে, এ কারণে পানিগুলো এদিক দিয়ে না যায়, এদিক দিয়ে রোডের উপর দিয়ে যাচ্ছে। এটা রোডটা একদম চলে গেছে পানির কারণে। আমাদের অত্র এলাকার জনগণের বহুত অসুবিধা হইতেছে। তারপরে বন্যা পানি আসি সব বাড়িগুলো ফ্ল্যাট হয়ে গেছে। নদীর নাব্যতা যেমন হ্রাস পাচ্ছে, পাশাপাশি আমরা দেখি যে বিভিন্ন সময় মানুষ তার পানি নিষ্কাশনের ব্যবস্থাটি না রেখে উন্নয়ন কর্মকাণ্ড করে থাকে, বাড়িঘর বানিয়ে থাকে, এভাবে জলাবদ্ধতা হয়ে থাকে। বন্যার পানির পাশাপাশি এইখানে যে সমস্যাটা হবে একটা দীর্ঘ জলাবদ্ধতার বিষয় থাকে। দুপুরের সময় আরো থাকছে। জলবায়ুর বিরূপ প্রভাবে ভরা মৌসুমেও সমুদ্রে মিলছে না ইলিশ, প্রজননকালেও এসেছে পরিবর্তন। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 আসামির মধ্যে 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর অন্য 2 আসামিকে 7 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। বেকসুর খালাস দেয়া হয়েছে 3 জনকে। সকালে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মকবুল আহসান এই রায় দেন। এদিকে মামলার প্রধান আসামি খালাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর ন্যায় বিচার না পাওয়ায় অভিযোগ আসামি পক্ষের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার চার্জশিটভুক্ত 5 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে বিচারক রায় পড়ে শোনান। অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেল, আরজুমিয়া ও পলাতক আসামি উস্তারের ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া অন্য আরো 2 আসামি জুয়েল ও শাহিদকে 7 বছর করে কারাদণ্ড এবং মামলার প্রধান আসামি আব্দুল আলী, পলাতক বাবুল ও বিল্লালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এদিকে প্রধান আসামিকে খালাস দেয়ায় রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 3 জনের ফাঁসি হয়েছে, 2 জনের 7 বছর কারাদণ্ড হয়েছে এবং 3 জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট লাভ করতে পারি নাই, কারণ এইখানে আমরা আশা করেছিলাম যে সকল আসামিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। 4 শিশু হত্যা মামলার প্রধান আসামি খালাস পাওয়ায় সমাজে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা আইনজীবী পরিষদের সভাপতি। প্রিন্সিপাল একিউজ যে বাগাল সে 164 করেছে, তাকে ছেড়ে দেওয়া মোটেই যুক্তিযুক্ত হয়নি। যদিও 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি মোটেই সন্তুষ্ট নই, কারণ প্রিন্সিপাল 1 নম্বর আসামি যে বাগাল তাকে অন্ততপক্ষে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল।
যেহেতু 4টা শিশু সন্তান, এটা তো সমাজে মারাত্মক এফেক্ট পড়বে। অন্যদিকে রায়ে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা মর্মাহত, সংক্ষুব্ধ। আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাই নাই, ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আমরা অবশ্যই উইদিন টাইম উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। 2016 সালের 12 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে 4 শিশু নিখোঁজ হয়। এর 4 দিন পর বাড়ির পাশের জমি থেকে মাটি চাপা অবস্থায় শিশুদের লাশ উদ্ধার করেন গ্রামবাসী। পরে 16 ফেব্রুয়ারি নিহত মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন। 4 এপ্রিল আব্দুল আলী, তার ছেলে রুবেল, জুয়েল সহ 9 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পণ্যমূল্য স্বাভাবিক এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে জেলা প্রশাসকদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন মন্ত্রীরা। জেলা প্রশাসকদের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলার 14টি অপ্রচলিত পণ্য রফতানিতে 20% সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে। এর আগে সকাল 8:45 থেকে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বৈঠক শেষে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য স্থান নির্ধারণ সমীক্ষার কাজ এ মাসের মধ্যেই শেষ হবে। সকাল থেকে পর্যায়ক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী সহ 8 মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন জেলা প্রশাসকরা। এবারের 3 দিনের ডিসি সম্মেলনকে মোট 22টি অধিবেশন ও 18টি কার্য অধিবেশনে ভাগ করা হয়েছে। দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে, এটা আপনার সর্ববৃহৎ হবে, সেটা হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। এই পরিকল্পনার প্রেক্ষিতে অন্যান্য জায়গায় বিমানবন্দর স্থাপনের ব্যাপারটি এটা আমাদের বিবেচনার মধ্যে রয়েছে। আর বঙ্গবন্ধু বিমানবন্দর তো এটা সমীক্ষা অলরেডি হচ্ছে। আমরা আশা করি এই মাসের মধ্যেই স্থান নির্ধারণ এ ব্যাপারে সমীক্ষাটা শেষ হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবসময় স্বাভাবিক রাখা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। মুক্তবাজার অর্থনীতি হলেও এই ব্যাপারে আমাদের ভোক্তা অধিদপ্তর আছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আমাদের যারা যে বাণিজ্য কেন্দ্র আছে জেলায় জেলায়, সেখানে গিয়ে যাতে নতুন লাইসেন্স করে, ট্রেড লাইসেন্স করে ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যবসায়ীরা যাতে কোনো হয়রানির শিকার না হয়, তারা যাতে অধিকতর উৎস নিয়ে আমাদের রপ্তানি বৃদ্ধি করতে পারে, এইসব বিষয় নিয়ে আমরা মোটামুটি আলোচনা। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে নির্বাচন কমিশনকে দৃঢ়তার পরিচয় দিতে হবে, এমনটা মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এক্ষেত্রে জনগণ এবং সব রাজনৈতিক দলের আস্থা ফেরানোটাই এই মুহূর্তে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। আগামী 31 জুলাই সংলাপে অংশ নিয়ে বিচক্ষণতা এবং দৃঢ়তার সাথে কার্যক্রম চালিয়ে যেতে ইসির প্রতি বিভিন্ন পরামর্শ থাকবে বিশ্লেষকদের। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের বাকি যদিও আরো 1.5 বছর, কিন্তু এ নিয়ে এরই মধ্যে সরব হয়ে উঠেছে দেশের সব মহল। নির্বাচন কমিশন শুরু করেছে আইন সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ এবং ভোটার তালিকা হালনাগাদ সহ বেশ কিছু জরুরি কাজ। আর 31 জুলাই শুরু হবে সংলাপের প্রক্রিয়া। এদিন সংলাপে অংশ নেবেন দেশের 60 জন সুশীল সমাজ প্রতিনিধি। এই 60 জনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর শাহদিন মালিক, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, ডক্টর আকবর আলী খান এবং অধ্যাপক আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজনের নাম আছে বলে জানা গেছে। সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে সবার আস্থা অর্জনে সবচেয়ে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ থাকবে বিশ্লেষকদের পক্ষ থেকে। কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলো তো আমাদের চিহ্নিত করতে পারলে তাহলে সুষ্ঠু করার বিষয়টাও আরো এগোনো যেতে পারে। অন্যতম ঘাটতিটা অ্যাকচুয়ালি কারিগরি ঘাটতি না, সংকটটা মূলত হচ্ছে আস্থার জায়গায়। সমস্ত পলিটিক্যাল পার্টির আস্থা তার অর্জন করতে হবে। সুষ্ঠু একটা নির্বাচন করতে যা যা করা দরকার সমস্ত পদক্ষেপ নেবেন তারা। চ্যালেঞ্জটাই হচ্ছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন হতে হবে। নিকট অতীতে নির্বাচন কমিশন ছিল না। যদি যথেষ্ট মেরুদণ্ডের পরিচয় দেয় তাহলে নির্বাচন কাঙ্ক্ষিত মানে হবে। এক্ষেত্রে সরকার, প্রশাসন এবং বিরোধী দলের দায়িত্বশীল আচরণের পাশাপাশি নির্বাচন কমিশনকে দৃঢ়তার পরিচয় দিতে হবে বলেও মনে করেন তারা। কথায় কথায় সরকারের বিরোধিতা করলে নির্বাচনের পরিবেশ
সুষ্ঠু হবে না বা সমতল ক্রীড়াভূমিও তৈরি হবে না। প্রশাসন কি সরকারের মুখাপেক্ষী ভূমিকা পালন করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করবে? সরকার যদি ঐকান্তিক হয় যে সুষ্ঠু নির্বাচন হোক তাহলে হবে। এবছরের ডিসেম্বর মাসে রংপুর সিটি কর্পোরেশন এবং আগামী বছরের মাঝামাঝি আরো 5টি সিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বাইরেও সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে আলাদাভাবে। স্থানীয় নির্বাচনে কে জিতছে এটার প্রভাব আমাদের দেশের জাতীয় নির্বাচনে আসে না, কারণ জাতীয় নির্বাচন ইজ ডিফারেন্ট বল গেম, এটা ডিফারেন্ট পাওয়ার। আস্থার সংকট কেটে গেছে কোনো একটা স্থানীয় সরকার নির্বাচন ফলাফলের কারণে, এটা ভাবার তো কোনো অবকাশ নেই। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামতকেও গুরুত্ব দিতে হবে বলে নির্বাচন কমিশনের প্রতি পরামর্শ এই বিশ্লেষকদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার। সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার উপস্থিত হলে তার সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসরকারি খাতে 16.3 এবং সরকারি খাতে 12.1% ঋণ প্রবৃদ্ধি ধরে 2017-18 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় সঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণের ফলে বন্ড মার্কেটের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সুপারিশ করেন গভর্নর। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশে বন্যা পরিস্থিতির পরেও আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য কম থাকা এবং জ্বালানি তেলের নিম্নমুখী দরের কারণে দেশের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যাবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর। বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের সুদ হার না কমিয়ে বরং তাদের পরিচালন ব্যয় ও খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আমানতকারীদের স্বার্থ রক্ষার ব্যাংকগুলোর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। এ সময় গভর্নর জানান 2017 সালের মে মাস পর্যন্ত রেমিটেন্স কমেছে 14.5% এবং রপ্তানিও কমেছে 1.7%। সঞ্চয়পত্রের হয়তো অধিক বিক্রয়ের জন্য আমাদের সেখানে নেগেটিভ এসেছে সরকারের বা পাবলিক সেক্টর ক্রেডিট। আপনারা দেখেছেন যে সেটা কিছুটা নেগেটিভ হয়ে গেছে এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট অথচ ঠিক মতো আছে, এটা 16.0-তে আছে, যেটা আমরা চলতি বছরে বা এই মুদ্রানীতিতে আমরা বলেছি 16.3 আমরা চাচ্ছি, যাতে করে সরকারের এই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা, এই 7.4% লক্ষ্যমাত্রা জিডিপি গ্রোথ, এটিকে আমাদের পূর্ণ সহায়তা দেওয়ার জন্য এবং পাশাপাশি আমরা মূল্যস্ফীতির যে সিলিং আছে সরকারের, এই সিলিং এর মধ্যে মূল্যস্ফীতি রাখার জন্য। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার কমানো হলেও এতে বিনিয়োগে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। সকালে এফবিসিসিআই ভবনে এক সেমিনারে তিনি কথা বলেন। তিনি বলেন, বন্যার প্রভাবে খাদ্য মূল্যস্ফীতি দেখা দিচ্ছে, সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়া উচিত। পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাদের ইনভেস্টমেন্টের গতি কাঙ্ক্ষিত মাত্রায় আমরা যেতে পারছি না, সুতরাং ইট ইজ নট গোয়িং টু হার্ম এবং এটা 6 মাসের জন্য করা হয়। ইফ নেসেসারি ইট ক্যান বি রিভাইজড, ইটস নট এ ভেরি বিগ ইস্যু। ফুডে একটা ইনফ্লেশন আমরা দেখছি, কিন্তু আমরা হাওড়ে আমাদের কৃষিতে আঘাতপ্রাপ্ত হয়েছে, এবার আপনার লং টার্ম বন্যার পসিবিলিটি আছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন দেবে না, তাই গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল, মনে আছে নিশ্চয়ই, 94 সালে। আজকে তাদের সুবিধার জন্য তারা সেই জায়গা থেকে সরে গিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগ সহজে আপনাকে নিরপেক্ষ নির্বাচন করতে দেবে, আওয়ামী লীগ সহজে আপনাকে সহায়ক সরকারও দেবে না, আমাদেরকে আদায় করে নিতে হবে। আদায় করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে
গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে বাধ্য করতে হবে। হজ যাত্রীদের ব্যাগ সরবরাহের ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক হাফিজ উদ্দিন। দুপুরে আশকোনা হজ ক্যাম্পে তিনি কথা বলেন। হজ যাত্রার তৃতীয় দিনে রাত 1টা ও ভোর 5টায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে 2টি ফ্লাইট। এছাড়া বিকেল 4টায় 419 জন যাত্রী নিয়ে আরও একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ভোর থেকেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। কিছু কিছু হজ এজেন্সি এখনো মুয়াল্লিম নির্ধারণ না করায় ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বেশ কিছু হজ যাত্রীর। এছাড়া শেষ মুহূর্তে ব্যাগ না পেয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। সেই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় প্রায় 4000 হজযাত্রীর ব্যাগ এখনো না পৌঁছায় ভোগান্তির অভিযোগ করেন তারা। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হাজি পবিত্র হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে মোট 63,599 জন হজযাত্রী পরিবহন করবে। আধা লাইন আসার পরে বলতেছে ব্যাগ শেষ, আসেন পরে আর কালকে ব্যাগ ডেলিভারি দেয় নাই। আজকে আমি 7:15 বাজে আসছি, 7:15 বাজে আসিও দেখি লাইন হয়ে গেছে অলরেডি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, হজ যাত্রীরা কেন এই হয়রানির শিকার হচ্ছে? তারা তো 6 মাস আগেই টাকাটা দিয়েছে, আজকে তারা উপস্থিত সময় ব্যাগ লাগেজ পাচ্ছে না কেন? আমার 28 তারিখ সকাল 5টায় ফ্লাইট, আমি ব্যাগ এখনো পাই নাই। আমার অনেকগুলো কাজ কাম আছে, এখন আমার কাজ করা দরকার, কিন্তু আমি ব্যাগ না পাওয়ার কারণে আমি পেরেশানি আছি। সমন্বয়ের কোনো ঘাটতি নেই। এটা মূলত যে ঠিকাদার যে সাপ্লাই দিচ্ছে, সেই সাপ্লাইয়ের তার সাপ্লাই দিতে গতকালকের ব্যাগটা মানে আজকের ব্যাগটা সাপ্লাই দিতে তার একটু বিলম্ব হচ্ছে। এই বিলম্ব হওয়াটাই হলো তার মূল কারণ। অবশ্যই ঠিকাদারের বিরুদ্ধে আমরা যেটা আইনানুগ ব্যবস্থা, বিধিসম্মত ব্যবস্থা সেটা নেওয়া হবে। হজে যাওয়ার পূর্বে ভিসা প্রক্রিয়া সহ আশকোনা হজ ক্যাম্পে সংশ্লিষ্ট বিভিন্ন কাজ ছাড়েন হজযাত্রীরা। এই মুহূর্তে ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। সঞ্জনা, আজকে তৃতীয় দিনের মতো যেই রাজধানী আশকোনা হজ ক্যাম্পে তাদের যে শেষ মুহূর্তে যে কার্যক্রম, সেই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আপনি জানেন যে আজকে মূলত 24 তারিখে এই হজের যে কার্যক্রম সেটি শুরু হয়েছিল সকাল 7:55 ফ্লাইটের মাধ্যমে। আর এখন কিন্তু আজকে তৃতীয় দিন এবং এই মুহূর্তে আমি বলতে পারি যে রাজধানী আশকোনা হজ ক্যাম্পে কিন্তু প্রায় হজে গমনোচ্ছুদের পদচারণা একেবারে মুখর হয়ে উঠেছে। ঠিক আমি আপনাকে যদি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে আমি দাঁড়িয়ে রয়েছি এই ক্যাম্পের যে কাস্টমস এই ইমিগ্রেশন চেক ইন পয়েন্টে। আসলে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ 1.5 ঘন্টা পরে বিকেল 4টার সময় একটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। সেই ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে হজে গমনোচ্ছুদের নিয়ে। তো এই তাদেরই মূলত শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি মূলত এই দিনের চলছে। তো তাদের যেই কাগজপত্র রয়েছে, পাসপোর্ট, ভিসা, এছাড়া তাদের যে লাগেজ, সবকিছু স্ক্যান করে সবকিছু পাঠিয়ে, পরীক্ষা নিরীক্ষা করে পাঠিয়ে মূলত তাদেরকে এখান থেকে আসলে পাঠানো হচ্ছে এবং এরা সরাসরি বিমানে উঠে পড়ছেন এবং সৌদি আরবের উদ্দেশ্যে তারা কিছুক্ষণের মধ্যে আসলে যাত্রা শুরু করবেন। তো আরেকটি বিষয়, সকাল থেকে আমরা এই হজ ক্যাম্পে রয়েছি, আরেকটি অভিযোগ আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে সরকারি ব্যবস্থাপনায় যারা যাচ্ছেন তারা মূলত বেশ কিছু সংখ্যক, প্রায় 2 থেকে 2.5 হাজারের মতো তারা আসলে ব্যাগ পান নাই। তো এই যে ব্যাগ না পাওয়ার বিষয়টি তারা আসলে প্রবলভাবে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। তারা বলছেন যে গতকালকে কিছু কিছু মানুষকে বলা হয়েছিল যে ব্যক্তিগত উদ্যোগে ব্যাগ কিনে নেওয়ার জন্য এবং একটি স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছিল যে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। পরবর্তীতে তারা ব্যক্তিগত উদ্যোগে ব্যাগ কিনে নেওয়ার পরে আজকে এসে টাকা ফেরত চাইলে তারা বলছেন যে তাদেরকে ব্যাগ দেওয়া হবে, টাকা ফেরত দেওয়া হবে না। তো এই ধরনের কিছু সমস্যা তারা পড়েছেন। তো এই বিষয় নিয়ে আমরা ব্যাগ না পাওয়া বা টাকা ফেরত পাওয়া না পাওয়ার বিষয় নিয়ে আমরা যেই ক্যাম্পের পরিচালক তার হাফিজ উদ্দিন, তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে তিনি আসলে এই যে সরবরাহকারী প্রতিষ্ঠান, ঠিকাদারি প্রতিষ্ঠান, এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিনি দুষছেন এবং বলছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো গাফিলতি আছে কিনা এটা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে হাজিরা যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে ভবিষ্যতে এই ধরনের বিড়ম্বনা যাতে তাদের পড়তে না হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো সঞ্জনা, এই ছিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সব শেষ। দর্শক, রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রীদের শেষ মুহূর্তের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন রিপোর্টার তোহা খান তামিম। চলে যাচ্ছি পরের খবরে।
সৌদি আরব থেকে 4 মাসের সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বিভিন্ন দেশের 3 লাখের বেশি অবৈধ অভিবাসী দেশে ফিরেছেন। এ সুযোগে বাংলাদেশে ফিরেছেন 50,000 সৌদি প্রবাসী। 23 জুলাই সাধারণ ক্ষমার সুযোগ শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরতে পারেননি অনেকে। এ অবস্থায় বিপাকে পড়া অবৈধ অভিবাসীরা সরকার এবং দূতাবাসের সহায়তা চেয়েছেন। সৌদি আরব থেকে আরিফুর রহমানের পাঠানো রিপোর্ট। সৌদি আরব থেকে সাধারণ ক্ষমার সুযোগে গেল 4 মাসে বাংলাদেশে ফিরেছেন প্রায় 50,000 অবৈধ অভিবাসী। তবে এখনো অনেক অভিবাসী রয়েছেন যারা নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে পারেননি। তাদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে কোম্পানি থেকে তাদের উপর মামলা বা অভিযোগ থাকার কারণেই মূলত সৌদি আরবের পাসপোর্ট অফিস থেকে তাদের বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে না পারার পাশাপাশি নির্ধারিত সময়ের পর অবৈধভাবে থাকা অভিবাসীদের বিষয়ে কঠোর আইন প্রয়োগ করা হবে এমন ঘোষণার পর আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। 4 মাসের সময় বেঁধে দিয়েছিল, এই সময়ের মধ্যে অনেকে যেতে পারে নাই। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের প্রতি আকুল আবেদন যেন এই সময়টা আরো বাড়িয়ে দেওয়া হয়। অনেকে এটা জানেও না যে এখানে অবৈধ লোকদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, যারা মাঝরায় কাজ করে, বিভিন্ন দূর দূরান্ত মরুভূমিতে কাজ করে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে যেন দেশে পাঠানোর যে উদ্যোগটা গ্রহণ করা থাকে সেটা যেন করে। জল পরিবহন ছাড়াই জানি আমাদের বাংলাদেশিরা যে প্রবাসীরা যারা আছে তারা জানি ঠিকভাবে দেশে যেতে পারে। এই ধরনের সমস্যায় শঙ্কিত না হয়ে মামলা সংশ্লিষ্ট থানা অথবা কোর্টে আত্মসমর্পণ করলে দূতাবাস থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব দূতাবাসের শ্রম সচিব সারোয়ার আলম। একই সঙ্গে আইনি জটিলতায় থাকা অসংখ্য প্রবাসীদের সমস্যাগুলো আইনিভাবেই সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। কোর্টে গেলে এদেরকে সহযোগিতা করা হবে, কোর্টে একটু চেক করে তারা তখন কোর্ট বলতে আবার তারা কোনো থানায় যেতে হবে, যে মামলা আছে মামলা শুরু হলে দূতাবাস সহযোগিতা করবে। সৌদি আরব থেকে সাধারণ ক্ষমার সুযোগে গত 4 মাসে বিভিন্ন দেশের প্রায় 3,11,000 অবৈধ অভিবাসী দেশে ফিরেছেন। 23 জুলাই এই সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। জলবায়ুর বিরূপ প্রভাবে ইলিশ মাছের পরিভ্রমণের সময়ে পরিবর্তন এসেছে। ফলে ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের। আবার প্রজনন সময় হিসেবে যে সময়কে নির্ধারণ করা হয় তা পার হয়ে গেলেও ইলিশের পেটে পাওয়া যাচ্ছে পরিপক্ক ডিম। জেলেরা বলছেন পিছিয়ে যাচ্ছে ইলিশের মৌসুম, আর বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়ছে ইলিশের উপর। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। ইলিশ মৌসুম শুরুর 2 মাস পার হয়েছে। 2 মাস পরে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে সামান্য কিছু ইলিশ উঠতে শুরু করেছে। বিগত বছরগুলোর হিসেবে অতি সামান্য। জেলেরা বলছে ক্রমাগতভাবে পিছিয়ে যাচ্ছে ইলিশ ধরা পড়ার সময়। যে সময়কে বর্তমানে ইলিশ মৌসুম হিসেবে ধরা হয় তার অর্ধেক পার হলেও ইলিশের দেখা মিলছে না। আবার মৌসুম শেষ হলেও পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। বৃষ্টি বাদল বাতাস এটার স্রোতে, নদীর স্রোতে মাছ ওঠে, সাগরতে স্রোত না থাকলে তো মাছ ওঠে না। এখন পরে আরো পড়বে, সামনে দেখা যায় ভালো। ইলিশের প্রজননকালেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জেলেরা বলছেন মা ইলিশ রক্ষার্থে যখন অবরোধ দেয়া হয় তখন ডিম থাকে না ইলিশের পেটে। আবার অবরোধ শেষ হওয়ার পর যে ইলিশ ধরা পড়ে তার পেটে পাওয়া যায় পরিপক্ক ডিম। অবরোধ জন শেষ হয়ে গেছে, আমরা অনেক মাছের পেটে, প্রতিটা মাছের পেটে ডিম, ভরপুর ডিম আছিল। অবরোধ 10 দিন থেকে 15 দিন ডেট দিয়া যদি দেয়, মাছের পরীক্ষা করে দেখে যদি মাছ আমার ডিম ছাড়ার ইয়া হয় না, এই দেশে সরকার করলে সবচেয়ে ভালো হতো। তবে বৃষ্টিপাতের উপর নির্ভর করে ইলিশ ধরা পড়ার মৌসুম ও প্রজনন কাল, এমনটাই দাবি এই গবেষকের। যখনই বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে আমাদের দেশে বা উপকূলীয় এলাকায় বিশেষ করে, তখন দেখা যাবে যে সাগর থেকে ইলিশ মাছ আমাদের নদীগুলিতে আসা শুরু করবে এবং দেখা যাবে তখন ইলিশের প্রাচুর্যতার পরিমাণও বাড়বে। অবশ্য মৎস্য বিভাগ বলছে পরবর্তীতে ইলিশের উপর যে কোনো কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে গবেষণা অব্যাহত আছে। সেই সময়টা প্রজননে সহজ করে দেওয়ার জন্য ইলিশরা যেন নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দেবো আর কি। জেলেরা বলছে ঝোড়ো হাওয়া ও দক্ষিণমুখী বৃষ্টিপাতের সময় সমুদ্রে ব্যাপক পরিমাণ ইলিশ ধরা পড়ে। তাই আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসকে ইলিশের ভরা মৌসুম হিসেবে ধরা হয়। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দুপুরের সময় আরো থাকছে। বিসিবি গঠনতন্ত্র সংশোধনে হস্তক্ষেপ করতে পারবে না ক্রীড়া পরিষদ, রায় আপিল বিভাগে। মাদক অপরাধীদের আরো কঠোর শাস্তির আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনায় কথা বলেন তিনি। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। মাদক অপরাধীদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আইনের পরিবর্তন আমরা করতে যাচ্ছি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সংশোধনের উদ্যোগ আমরা নিয়েছি। আমরা ভারত থেকে এই ধরনের মাদক যাতে না আসে তার একটা ব্যবস্থা আমরা করতে পেরেছি এবং আস্তে আস্তে সেটা নিয়ন্ত্রণে আসছে। ইয়াবা সেটা আসে মায়ানমার থেকে। আমরা আশা করি ভবিষ্যতে মায়ানমারের সঙ্গেও আমরা একটা রিলেশন মেনটেন করে আমরা সেই জায়গাটিতে যেতে পারবো। আমরা আশাবাদী এবং আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। রাজধানী বেড়িবাঁধ এলাকায় গুলিতে 2 জন নিহত হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। ভোরে রূপনগর বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাইভেট কার সহ 4 ছিনতাইকারী পানি উন্নয়ন বোর্ডের পাশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। তবে ছিনতাইকারীদের গুলির আঘাতেই 2 জন নিহত হন বলে দাবি করছে পুলিশ। এ সময় অপর 2 ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, 2টি পিস্তল ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অটিজম আক্রান্তদের কল্যাণে নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনীমূলক কাজের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নিউ ইয়র্ক ভিত্তিক একটি শিশু অটিজম কেন্দ্র, স্কুল এবং এর আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান আই কেয়ার ফর অটিজমের উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে পাঠানো বার্তায় সাইমা ওয়াজেদ বলেন, বাংলাদেশ ও এশিয়া অঞ্চলে অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য পরিকল্পিত এবং ব্যাপক ভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন শুভেচ্ছা দূত হিসেবে অটিজম নেটওয়ার্ক নিয়ে সবার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন সাইমা ওয়াজেদ পুতুল। লন্ডনে একদিনে 5টি অ্যাসিড হামলার ঘটনার 2 সপ্তাহ না পেরোতেই লন্ডনে আবারও অ্যাসিড হামলার শিকার হল 2 বাংলাদেশি। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এলাকায় মঙ্গলবার বিকেলে এই হামলা চালানো হয়। এই ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও প্যারামেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত 2 তরুণকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, অ্যাসিডে 2 তরুণের মুখমণ্ডল মারাত্মকভাবে ঝলসে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে জড়িতদের খোঁজে তল্লাশি শুরুর পাশাপাশি ঘটনা তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ। লন্ডনে ধারাবাহিকভাবে অ্যাসিড হামলা হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা। সাবেক ওবামা প্রশাসনের বহুল আলোচিত স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিলে উন্মুক্ত বিতর্কে শুরুর পক্ষে ভোট দিয়েছে মার্কিন সিনেট। ফলে প্রায় আরও 1 সপ্তাহের জন্য পিছিয়ে গেল যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা আইন। মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে মাত্র 1 ভোটের ব্যবধানে ওবামা কেয়ার বাতিল বিষয়ক বিলটি প্রথম বাধা পার করে। এদিকে একই দিনে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের পক্ষে ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান সিনেটরদের প্রয়োজনীয় সমর্থনের অভাবে ওবামা কেয়ার বাতিলের চেষ্টা কয়েকবার ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার সাবেক ওবামা প্রশাসনের বহুল আলোচিত স্বাস্থ্যনীতিটি বাতিলে মার্কিন সিনেটে পুনরায় ভোটাভুটি হয়। এতে রিপাবলিকান দলের অন্তত 2 সিনেটর ওবামা কেয়ার বাতিলের বিপক্ষে রায় দিলেও সবাইকে অবাক করে দিয়ে ভোটাভুটিতে অংশ নিয়ে বিলটির পক্ষে ভোট দেন মস্তিষ্ক ক্যান্সার চিকিৎসাধীন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। এতে ফলাফল টাই হলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স টাই ব্রেকিং ভোট দিয়ে 51-50 ভোটে ফলাফল রিপাবলিকানদের পক্ষে নেন। সম্মানিত সিনেটরদের উদ্দেশ্যে বলতে চাই, বিলটি বাতিল কিংবা বহাল কোনো পক্ষই ভোটে জয়ী হয়নি। 50-50 ভোটে ফলাফলে সমতা এসেছে। যেহেতু সমান সংখ্যক সিনেটর বিলটির পক্ষে বিপক্ষে ভোট দিয়েছেন, সেহেতু আমি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বিলটির পক্ষে ভোট দিয়ে নতুন স্বাস্থ্যসেবা আইনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
ওবামা কেয়ার বাতিলের জন্য 7টি ভোটের প্রয়োজন হলেও রিপাবলিকানরা 51টি ভোট পেয়ে জয়ী হওয়ায় এক্ষেত্রে ওবামা কেয়ার বাতিলে আগামী সপ্তাহে উন্মুক্ত বিতর্কে অংশ নেবে মার্কিন সিনেট। তবে ঠিক কোন ইস্যুতে সিনেটররা ওই বিতর্কে অংশ নেবে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও আপাতত সিনেটের সামনে দুটি পথ খোলা, আর তা হলো ওবামা কেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়ন অথবা আগামী 2 বছরের জন্য ওবামা কেয়ার বাতিলের বিষয়টি স্থগিত রাখা, যাতে এ সময়ের মধ্যে অনুকূল পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য একটি সম্পূর্ণ নতুন স্বাস্থ্যনীতি প্রণয়ন করা সম্ভব হয়। এদিকে ওবামা কেয়ার বাতিল বিষয়ক ভোটাভুটিতে রিপাবলিকানরা জয়ী হওয়ায় নিজ দলের সিনেটরদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এর মধ্য দিয়ে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়নের বিষয়টি এক ধাপ এগিয়ে গেল বলেও মন্তব্য করেন তিনি। ভোটে জয়ী হয় সকল রিপাবলিকান সিনেটরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে জন ম্যাককেনকে, যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও সিনেটে হাজির হয়ে বিলটির পক্ষে ভোট দিয়েছেন। আমি মনে করি মার্কিনরা ভবিষ্যতে একটি অসাধারণ স্বাস্থ্যনীতি পেতে যাচ্ছেন। ওবামা কেয়ারের মতো একটি সর্বনাশা স্বাস্থ্যনীতি বাতিলের প্রক্রিয়া অবশেষে শুরু হলো। একই দিনে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের বিষয়ে আরও একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। এতে রাশিয়া সহ ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের বিষয়ে রায় দেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। অবরোধ আরোপ বিষয়ক এই বিলটি বর্তমানে সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদিও প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ বিষয়ক বিলটির বিরোধিতা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বিলটি পাশ হলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের আশাবাদ হুমকির মুখে পড়তে পারে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মুষলধার বৃষ্টিতে যেন পানিতে ভাসছে রাজধানী। দুর্যোগের কবলে লাখ লাখ মানুষ, তীব্র জলাবদ্ধতার সঙ্গে অসহনীয় যানজট। জোয়ারের পানিতে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি, ঋণের কিস্তি নিয়ে বগুড়ার সারিয়াকান্দির বানভাসী মানুষ দিশেহারা। নির্বাচন কমিশনের জন্য আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ মত বিশ্লেষকদের। সংলাপে বিচক্ষণতা ও দৃঢ়তার পরিচয় দেওয়ার পরামর্শ। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার দায়ে 3 জনের ফাঁসি, প্রধান আসামি খালাস, রাষ্ট্রপক্ষের ক্ষোভ। এবং বেসরকারি খাতে 16.3% ঋণ প্রবৃদ্ধি ধরে অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা, সঞ্চয়পত্রে সুদের হার কমানোর সুপারিশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।